ঢাকায় ইউএন হাউস উদ্বোধন। দুপুরে বিএনপির প্রতিনিধি দল, বিকেলে সুশীল সমাজের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা কাল। মাগুরায় শোকাহত আসিয়ার পরিবারের পাশে জামাত আমির। বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী ২ শিশুকে ধর্ষণের অভিযোগ। এবং ঈদে ট্রেনের আগাম টিকিট কিনতে অনলাইনে হিড়িক। মাত্র ২.৫ ঘন্টায় ১৪,৫০০ টিকিট শেষ। বাড়ছে আন্তনগর ট্রেনের সংখ্যা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকালে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন গুতেরেস। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন আমাদের সহকর্মী তানজিদ ভুঁইয়া। যাব তার কাছে বিস্তারিত জানতে। তানজিদ, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে কিনা, সেই সাথে আপনি জানাবেন যে আলোচনার বিষয়ে কি রয়েছে, আপনি জানতে পেরেছেন কিনা। জি ধন্যবাদ অলি। আপনি জানেন যে ৪ দিনের যে সফর রয়েছে, সেই সফরে কিন্তু জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি কিন্তু ঢাকায় অবস্থান করছেন। তো আজকে তৃতীয় দিনে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশন এবং যে জাতীয় ঐকমত্য কমিশন সহ সুশীল সমাজের যে নেতৃবৃন্দরা কিন্তু এই আজকে অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে কিন্তু আলোচনায় অংশ নেবেন। আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ওনারা কিন্তু ঠিক 12:30টার দিকেই কিন্তু এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওনারা এসেছেন। যে জাতিসংঘের মহাসচিব, ওনার সঙ্গে যে গোলটেবিল বৈঠকটি হওয়ার কথা, ওনারা কিন্তু সেখানে অংশগ্রহণ করার জন্য কিন্তু এখানে এর মধ্যে এসেছেন। তার আগে আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখি যে সকালে কিন্তু ঢাকাস্থ যে জাতিসংঘের অফিস রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু পরিদর্শন করে কিন্তু জাতিসংঘের যিনি মহাসচিব তিনি কিন্তু ঠিক 12টার দিকে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু এসেছেন। তো আজকে যে বলতে পারি যে জাতিসংঘের যিনি মহাসচিব রয়েছেন, আজকে যে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল এবি পার্টি, বাংলাদেশ জামাতে ইসলামী, তারপরে জাতীয়তাবাদী বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলোর সঙ্গে আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগেই কিন্তু যেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কিন্তু বিভিন্ন পর্যায়ে যারা আছেন, ওনারা কিন্তু এই জাতিসংঘের যিনি মহাসচিব আজকের যে গোলটেবিল বৈঠক, সেখানে কিন্তু যোগ দেওয়ার কথা যোগ দেবেন। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশের যে মিয়ানমার যে রোহিঙ্গা ইস্যুটি এবং আগামী যে 5ই আগস্টের যে পট পরিবর্তনের পর যেই রাজনৈতিক যে পট পরিবর্তন এবং স্থিতিশীল বাংলাদেশ বজায় রাখার জন্য যেই বহির্বিশ্বের যেই একটি আকাঙ্ক্ষা রয়েছে এবং বাংলাদেশের জনগণের যে গণতন্ত্রের এবং স্থিতিশীল বাংলাদেশের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণে যে বাংলাদেশ কাজ করবে, সেই বিষয়টি কিন্তু গুরুত্ব পাবে এবং দেশের সংখ্যালঘু সহ সামাজিক রাজনৈতিক অবস্থান বিরাজমান স্থিতিশীল রাখার জন্য যে
যেই অবস্থানগুলো রয়েছে সেই অবস্থান থেকে কিন্তু জাতিসংঘের মহাসচিব আজকে এই সফরটি বাংলাদেশে খুবই গুরুত্ব বহন করছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সর্বশেষ। জি তামজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আগামীকাল। বিচারপতি এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আলোচিত আবরার হত্যা মামলাটি রোববার রায় ঘোষণার জন্য সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। বিচারপতি এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। ২০১৯ সালে বুয়েটের হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। শিশু আসিয়ার মৃত্যুতে আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মাগুরায় পৌঁছে আসিয়ার পরিবারের খোঁজ খবর নেন তিনি। এ সময় আসিয়ার জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে জামাত ইসলামী মাগুরা জেলা শাখা। সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে এই দোয়ার অনুষ্ঠান হয়। সবার দাবি, দ্রুত সময়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত করা হয়। দেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে। আসুন, শুধু মাগুরায় নয়, সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। এরা যেন সমাজের কোনো জায়গায় কোনো জায়গা না পায়। সে যত বড় লোক হোক, লম্পটি দুষ্কৃতিকারী, সে দুষ্কৃতিকারী, তাকে তার লাম্পট্য এবং অপরাধের শাস্তি তাকে পেতে হবে। এ বিষয়ে আরও জানাতে মাগুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, শিশু আসিয়ার মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, বিষয়টি এখন আলোচিত। জামাত আমির আসিয়ার কবর জিয়ারতের পর এ বিষয়ে কি বলেছেন তিনি? আজ সকালবেলা ৭টার সময় চলে এসেছেন আসিয়ার কবরে। ওখানে কবরে জিয়ারত করে ওখান থেকে উনি এই সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণের দোয়ার অনুষ্ঠান ছিল। সেখানে দোয়ার অনুষ্ঠানে উনি দৃঢ়তার সাথে বলেছেন যে আমি ঢাকাতে অনেক ব্যস্ত ছিলাম, আমার হৃদয় সাড়া দিয়েছে, আমি থাকতে পারি নাই, খুব অল্প সময়ের জন্য আমি ছুটে এসেছি। ছুটে এসে ওখান থেকে দোয়া অনুষ্ঠান শেষ করে উনি আসিয়ার বাড়িতে এসেছিলেন। আসিয়ার বাড়িতে এসে এখানে আসিয়ার মা এবং আসিয়ার যে বোন, তারা ছিলেন না, কিন্তু ছিল আসিয়ার খালা এবং আসিয়ার চাচি সহ অন্যান্য যারা, তাদের সাথে কথা বলেছেন। সেখান থেকে তাদের পরিবারের প্রতি যে সমবেদনা জানানোর উনি সেটা জানিয়েছেন এবং এই পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহায়তা করার অর্থ দিয়ে এবং এই পরিবারের যে কোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য তিনি এখান থেকে ঘোষণা দিয়েছেন। আর এখানে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে আসলে আসিয়ার মাকে জামাত নেতৃবৃন্দ বলছেন যে আমরা গত রাতেও এই বিষয়টি ক্লিয়ার জানিয়ে গিয়েছি, এরপরেও তারা যে বাড়িতে থাকলেন না। কিন্তু আশপাশ থেকে আমরা কিছু মানুষ থেকে শুনছি যে এর মধ্যে কোনো বিশেষ গোষ্ঠী তাকে সরিয়ে দিয়েছে এই পরিবারটি। আমরা দেখতে পেয়েছি আসিয়ার বাবা, যদিও উনি মিডিয়াতে কথা কম বলেন, কিন্তু সবার সঙ্গেই নীরবে কথা বলেন। তা জামাতের আমির যখন এখানে প্রবেশ করলেন, ঠিক ওই টাইমটাতে ঘরের পিছন দিয়ে মাঠের ভিতরে উনি দৌড়ে চলে যায়। ওই ১০০ মিটার দূরে উনি অবস্থান করেন, ওনার পাশে লোক গেলেই উনি চলে যায়, আবার একটু আগে আসেন। এই অবস্থাটাই আমরা এখানে দেখতে পেরেছি। দিন ভরে বিগত সময়ের মতো আজকেও বিভিন্ন প্রান্ত থেকে আসিয়ার বাড়িতে দলে দলে মানুষ আসছে, বিভিন্ন জেলা থেকে আসছে আসিয়ার পরিবারের সমবেদনা জানানোর জন্য। আমরা এই ছিল মাগুরা থেকে আসলে সর্বশেষ আমার কাছে যে
বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা হয়েছে নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে। উপজেলার পাইকর ইউনিয়নের একটি আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, আবাসন প্রকল্পের বাসিন্দা নুর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই 2 শিশুকে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকেই নুর ইসলাম পলাতক। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী 2 শিশুকে হেফাজতে নেয়। আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। মা তিনি নিজেই একটা ধর্ষণের অভিযোগ দিয়েছেন, আর একটা ভিকটিমের মা ধর্ষণের চেষ্টা। ভিকটিম যেহেতু 2টা, ওই আঙিনায় আমরা অভিযোগ নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা মামলাটি রেকর্ড করেছি। রেকর্ড করার পরে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। ট্রেনের টিকিটের চাহিদা আকাশচুম্বী, সরবরাহ যৎ সামান্যই। তাই টিকিট বিক্রির 2.5 ঘন্টায় শেষ ঈদযাত্রার দ্বিতীয় দিনে পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ 14,500 টিকিট। অনলাইন ভিত্তিক কার্যক্রম। এসব টিকিটের বিপরীতে হিট হয়েছে 30 লাখেরও বেশি। ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ায় স্পেশাল ট্রেন এবার কম। মনিরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আহসানুল হৃদয়। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের ঈদযাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টায়। এই সময় বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। টিকিট বিক্রির শুরুর 2.5 ঘন্টায় এই অঞ্চলের টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর 4-5টি করে টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইন ভিত্তিক এই বিক্রিতে 14,500 টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে সকাল 11টায় 30 লাখ হিট পড়েছে। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে টিকিট কিনতে এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি বা অভিযোগও পাওয়া যায়নি। 25 তারিখের জন্য আজকে বিক্রি হবে 14,765টি। তার মধ্যে সকাল 10টা 30 পর্যন্ত 13,716টি আসন বিক্রি হয়ে গেছে। অনলাইনের অভিযোগে টিকিট পাচ্ছে না, এই ধরনের অভিযোগ আমরা পাই নাই। এবার কালোবাজারে টিকিট বিক্রির সম্ভাবনাকে উড়িয়ে দিলেন রেলের এই কর্মকর্তা। বলেন, এসব নিয়ন্ত্রণ করাও টিকিট নিয়ে কারসাজি করতে পারবে না। 25 তারিখের জন্য আজকে বিক্রি হবে 14,765টি। তার মধ্যে সকাল 10টা 30 পর্যন্ত 13,716টি আসন বিক্রি হয়ে গেছে। কালোবাজারের বিষয়টা আমি যতটুকু মনে করি সেটা হলো এই বর্তমানে এনআইডির মাধ্যমে এবং নির্দিষ্ট নিজের মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। এখন আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে। সেক্ষেত্রে কালোবাজারের কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। পূর্বাঞ্চলের জন্য ঈদযাত্রার দ্বিতীয় দিনে নির্ধারিত টিকিট বিক্রি শুরু হবে বেলা 2টায়। রেলের 2 অঞ্চলে মিলে প্রতিদিন টিকিট বরাদ্দ রয়েছে 35,315টি। আহসানুল হৃদয়, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER থেকে এ তথ্য জানা যায়। 184 স্কোর নিয়ে আজ বায়ু দূষণের শীর্ষে নেপালের রাজধানী কাঠমান্ডু, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর। 171 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। 122 স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় 13তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এবছরও গরমে পূর্বে দেশ। চলতি মাসেও তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। অন্তত 2টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। গেল বছর এপ্রিল জুড়ে খরতাপ একে একে ভেঙেছে অতীতের অনেক রেকর্ড। 1 মাসের তীব্র গরমে নিভে যায় শতাধিক প্রাণ। বিপর্যয়ে পড়ে কৃষি, নেমেছে পানির স্তর। তাই তো আগেভাগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আবহাওয়াবিদরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। ভাঁজে ভাঁজে মন উদাস করা মৃদু বাতাসের আবাহন, রঙিন কাঠ গোলাপে চোখ জুড়িয়ে যায়। মধ্য দুপুরে সবুজ পাতাদের বাতাসে দোল খাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে চলছে বসন্তকাল।
কিন্তু প্রকৃতির বসন্ত এখন আর স্বস্তি দেয় না কাজের তাগিদে বের হওয়া মানুষদের। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল 2024 সাল। এপ্রিলে তাপমাত্রা ছিল 76 বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে টানা 35 দিন তাপ প্রবাহ চলে। এবারও তাপমাত্রা চোখ রাঙানি দেখছেন মানুষ। এখনকার সময়ের সাথে বিবেচনা করে বলতে পারি আগামীতে বৈশাখে বা জ্যৈষ্ঠতে গরমের মাত্রাটা আরও বেশি হতে পারে, তাতে আবহাওয়াটা অনেকটা এলোমেলো দেখছি। গাড়ির মধ্যে ফ্যান চালাই তাও শার্ট ভিজে যায়, দেন ভিজে শার্ট ভিজে যায়, কিন্তু গরম সহ্য হয় না। গরমটা একটু বেশি বেশি লাগতেছে বছরে। সকালে বেরিয়েছি গরমে তেমন টিকতে হচ্ছে না, কি বুঝে নাইছি। যুক্তরাজ্য ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মতে 2025 সাল বিশ্বজুড়ে গড় তাপমাত্রার নিরিখে উষ্ণতম বছরের একটি হতে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকেও। এ মাসে 1 থেকে 2টি মৃদু ধরনের অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বাংলাদেশের উপর বয়ে যেতে পারে। অলরেডি কিন্তু একটি মৃদু ধরনের তাপপ্রবাহ গতকাল গত পরশু বাংলাদেশের এই যে তাপমাত্রার জাধিক্য শুরু হয়েছে, এবং আমরা আশঙ্কা করছি যে এবছরও এপ্রিল মাসে তাপমাত্রার আধিক্য থাকবে। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রার মাত্রা একটু বেশি থাকবে। এ তাপপ্রবাহের সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক আছে, আর সেই সঙ্গে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, বনায়ন ধ্বংসের মতো কারণও রয়েছে। জলাধার ছিল, দিঘি ছিল, সেগুলো ক্রমশ ভরাট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে অনিয়ন্ত্রিতভাবে বাড়িঘর তৈরি হচ্ছে, স্থাপনা নির্মিত হচ্ছে, স্থানীয়ভাবে জলাধার এবং বৃক্ষ ব্যাপক হারে নিধন করা হচ্ছে। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবার ইঙ্গিত দিয়েছিল গরম অনেকটাই অনুভূত হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক নারী সহ 3 জন নিহত হয়েছেন। সকাল 8টার দিকে উপজেলার মাওনা ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে ইট ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক সহ 3 জন নিহত হন। আহত একজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যুদ্ধের অবসান হবে বলেও আশাবাদী তিনি। এদিকে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন বিচার বিভাগ। অন্যদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় 5 জন নিহত হয়েছেন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা অনেকটা সফল হওয়ার পথে। ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর এবার রাশিয়ার সঙ্গে বৈঠক করতে মস্কোতে যান মার্কিন রাষ্ট্রদূত। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উটকফ। বৈঠকটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, এ আলোচনা অবশেষে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ সামনে এনেছে। যুদ্ধবন্ধের একটি বড় সম্ভাবনা আছে বলেও জানান তিনি। এছাড়া বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে শান্তি প্রক্রিয়ার জন্য দুই পক্ষই আশার আলো দেখছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইচ্ছা করে আলোচনা ঝুলিয়ে রাখছেন। যুদ্ধবিরতির জন্য পুতিন আরও কঠিন শর্ত আরোপ করছেন বলেও জানান তিনি। এদিকে ইহুদিদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে 60টি স্কুলের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে বলে জানিয়েছে মার্কিন শিক্ষা বিভাগ। এছাড়া ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন বিচার বিভাগ। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় আবারও শুরু হয়েছে ইসরায়েলি হামলা। শুক্রবার ইসরায়েলি হামলায় উত্তর গাজায় 5 জন নিহত হয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে হামাস। শুক্রবার একটি বিবৃতিতে হামাস জানায়, তারা 4 মরদেহ ও 1 জিম্মিকে মুক্তি দেবে। তারা সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। কাজী শাহরিন, মোহনা সংবাদ। কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে গত 10 মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। শপথ গ্রহণের পর কার্নি বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। খেলার খবর ক্রিকেট। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। 6 দল ও 15 ম্যাচের এই বাছাই পর্ব 9 এপ্রিল থেকে 19 এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। 9 এপ্রিল প্রথম দিনে পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। 10 এপ্রিল এলসিসিএ মাঠে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এরপর টাইগ্রেসরা 13 এপ্রিল আয়ারল্যান্ড, 15 এপ্রিল স্কটল্যান্ড এবং 17 ও 19 এপ্রিল জ্যোতির দল খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। ফুটবলের খবর। ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী দলের গোলকিপার রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভিন। ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা রয়েছে আগামী 15 এপ্রিল থেকে। প্রায় 6 মাস ধরে চলে এই লিগ। ঈদের আগেই থিম্পুতে যেতে পারেন বাংলাদেশের 2 ফুটবলার, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ঈদের পরে যেতে পারেন তারা। তবে ভুটানে লিগ চলাকালীন অবস্থায় যদি তারা জাতীয় দলের ক্যাম্পে ডাক পান, সেক্ষেত্রে তাদের ফিরে আসতে হবে ঢাকায়। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।